তোর কি আদেও সাধ্য আছে এই সিন্দুক খোলার? তুই জানিসও এতে কোটি কোটি টাকার খাজানা আছে। আমি 3 বছর ধরে এই নিয়ে পাগল হয়ে আছি, কেউ এটা কেন খুলতে পারছে না। যদি তুই এই সিন্দুকটা খুলে দিতে পারিস তবে আমি তোকে পুরো 10 কোটি টাকা দেব। শহরের সবচেয়ে পুরনো বাজারের মাঝখানে একটি ইমারত ছিল যাকে লোকে চৌধুরী সাহেবের ম্যানশন বলতো। বাইরে থেকে দেখতে জায়গাটা সাধারণ কোনো গুদামের মতো মনে হতো, কিন্তু ভেতরে পা রাখলেই বোঝা যেত যে এখানে কিছু একটা আলাদা ব্যাপার আছে। মোটা দেওয়াল, ভারী দরজা আর মাঝখানে রাখা একটি বিশাল সিন্দুক। সেই সিন্দুক যার চর্চা পুরো শহরে ছিল। এই সিন্দুক কোনো সাধারণ সিন্দুক ছিল না, বলা হতো যে এর ভেতরে কোটি কোটি টাকার খাজানা বন্দি আছে, সোনা, হিরে, পুরনো মুদ্রা আর না জানি কি কি। কিন্তু সমস্যা একটাই ছিল, সিন্দুকটা খুলত না। গত 3 বছর ধরে বিমল চৌধুরী প্রতিটি সম্ভব চেষ্টা করেছিলেন। বড় বড় ইঞ্জিনিয়ার এলো, লক এক্সপার্টদের ডাকা হলো, বিদেশি মেশিন আনিয়ে নেওয়া হলো। কেউ কোড ভাঙার চেষ্টা করলো, কেউ সেন্সার লাগালো, কিন্তু প্রতিবার ফলাফল একই থাকলো। সিন্দুকটা যেখানকার সেখানেই বন্ধ রইল। আজ আবার সেই দিন ছিল। ম্যানশনের বড় হলে ভিড় জমেছিল। বিজনেস পার্টনার, উকিল, মিডিয়া আর কিছু বিশেষ অতিথি। মাঝখানে দাঁড়িয়েছিল সেই কালো মোটা লোহার সিন্দুক। তার ওপর পুরনো ধরনের কিছু নিশানা খোদাই করা ছিল, যেন কেউ ইচ্ছে করে এটাকে রহস্যময় বানিয়েছে। বিমল চৌধুরীর মুখটা খিটখিটে হয়েছিল। সাদা পাঞ্জাবি, মোটা সোনার চেন আর চোখে মুখে রাগ। সামনে দাঁড়িয়ে থাকা শেষ এক্সপার্টও এইমাত্র হার মেনে নিয়েছিল। সরি চৌধুরী সাহেব, এই সিন্দুকের মেকানিজম একদম আলাদা। হয়তো অরিজিনাল তথ্য ছাড়া এটা খোলা অসম্ভব। হলে হালকা ফিসফাস শুরু হয়ে গেল। কেউ বলল, এত টাকা অথচ সিন্দুক বন্ধ। কেউ হাসল, কেউ মাথা নাড়তে লাগল। ঠিক সেই সময় দরজার কাছে দাঁড়িয়ে থাকা একটি ছেলে এগিয়ে এলো। বয়স প্রায় 15 বা 16 বছর। গায়ে একটা ছেঁড়া পুরনো শার্ট, ধুলোবালি মাখা প্যান্ট আর পায়ে ক্ষয়ে যাওয়া চপ্পল। চুলগুলো উস্কো খুস্কো, মুখটা শুকনো, কিন্তু চোখে এক অদ্ভুত স্থিরতা। সে ধীর অথচ পরিষ্কার গলায় বলল, চৌধুরী সাহেব, আমি সিন্দুকটা খুলতে পারি। পুরো হল এক মুহূর্তের জন্য শান্ত হয়ে গেল। তারপর হঠাৎ হাসির রোল উঠল। কেউ একজন জোর গলায় বলল, আরে এটা কে? কেউ বলল, বাইরে থেকে কোনো বাচ্চা ঢুকে পড়েছে। গার্ডরা এগিয়ে এলো, কিন্তু বিমল চৌধুরী হাত তুলে তাদের আটকে দিলেন। তিনি ছেলেটিকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন, পোশাক, চেহারা, অবস্থা। তারপর বাঁকা হাসি দিয়ে হাসলেন। থুই, চৌধুরী সাহেব বললেন, এই সিন্দুক এত বড় বড় মাথাওয়ালারা খুলতে পারল না, আর তুই খুলে দিবি? ছেলেটি নজর নিচু করল না। একটা সুযোগ দিন, যদি না খোলে তবে আমি নিজে থেকেই চলে যাব। ভিড়ের মধ্যে মজা শুরু হয়ে গেল। ক্যামেরাগুলো আবার উঠে গেল। নতুন একটা তামাশা পাওয়া গেছে। বিমল চৌধুরী অট্টহাসি দিলেন এবং বললেন, ঠিক আছে, যদি তুই এই সিন্দুক খুলে দিস। তিনি ইচ্ছে করে একটু থেমে সবার দিকে তাকালেন। তবে আমি তোকে 10 কোটি টাকা দেব। হলে শোরগোল পড়ে গেল। কেউ বলল, সাহেব পাগল হয়ে গেছেন। কেউ বলল, এখন দেখো বাচ্চাটা কি করে। ছেলেটি শুধু একটি কথা বলল, মঞ্জুর। সেই মুহূর্তেই কোনো আওয়াজ না করে ছেলেটি সিন্দুকের দিকে এগিয়ে গেল। আর এখান থেকেই শুরু হতে যাচ্ছিল সেই খেলা, যা শুধু তালার নয়, ভাগ্যেরও ছিল। ছেলেটি সিন্দুকের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। এত বড়, ভারী আর ঠান্ডা সিন্দুক সে আগে কখনো এত কাছ থেকে দেখেনি। কিন্তু তার মুখে না ছিল ভয়, না ছিল ঘাবড়ানি, শুধু একটা গভীর শ্বাস আর পূর্ণ তৃপ্তি। ভিড়ের মধ্যে থেকে কেউ একজন বলল, আরে ওকে তো তালা ছোঁয়াও আসে না হয়তো। কেউ হাসতে হাসতে বলল, মনে হয় সাহেব আজ দান করার মুডে আছেন। বিমল চৌধুরী হাত ভাঁজ করে দাঁড়িয়েছিলেন। তার মুখে অর্ধেক হাসি আর অর্ধেক বিদ্রুপ। তার কাছেই সবকিছু ছিল বিনোদনের মতো। তার বিশ্বাস ছিল যে কয়েক মিনিটের মধ্যেই ছেলেটি ক্লান্ত হয়ে নিজে থেকেই সরে যাবে। কিন্তু ছেলেটি কারোর কথা শুনল না। সে সবার আগে সিন্দুকটিকে মন দিয়ে দেখল, খুব মন দিয়ে, যেন ওটা শুধু লোহার কাঠামো নয়, কোনো পুরনো গল্প পড়ছে। তার আঙুলগুলো সিন্দুকের তলায় হালকাভাবে ঘুরতে লাগল, কখনো উপরে বানানো চিহ্নের ওপর, কখনো কিনারায়, কখনো নিচের কোণগুলোতে। একজন বয়স্ক উকিল পাশে দাঁড়িয়ে থাকা লোকটির কানে ফিসফিস করে বললেন, দেখছ, এমনি এমনি হাত বোলাচ্ছে না, কিছু একটা খুঁজছে। ছেলেটি কান দিয়ে সিন্দুকটি ছুঁয়ে হালকা টোকা দিল। তারপর অন্য দিক থেকেও ঠক ঠক শব্দ করল। ভেতর থেকে আওয়াজটা একটু আলাদা মনে হচ্ছিল। সে চোখ বন্ধ করল। ভিড়ের মনে হলো এখন কোনো নাটক শুরু হবে, কোনো জাদু বা মন্ত্র। কিন্তু কিছু হলো না।
সে শুধু দাঁড়িয়ে থাকল, শান্ত, যেন নিজের মনে কোনো নকশা মিলিয়ে দেখছে। আসলে ওর নাম ছিল আকাশ। আকাশ পাশের বস্তিতে থাকত। ওর বাবা ভাঙাড়ির কাজ করত। ভাঙা তালা, মূর্ছে ধরা বাক্স, পুরনো সিন্দুক, এটাই ছিল আকাশের দুনিয়া। ছোটবেলা থেকেই সে বাবার সাথে ভাঙাড়ি বাছাই করত। অনেক সময় এমন তালা পাওয়া যেত যা দেখতে বাজে মনে হতো, কিন্তু আকাশ ঘন্টার পর ঘন্টা বসে সেগুলো খুলে দিত। সে যন্ত্রপাতির ভাষা জানত না, বইয়ের ভাষা জানত না, কিন্তু সে শুনতে জানত। ধাতুর আওয়াজ, চাপের পার্থক্য, ভেতরের ফাঁকা জায়গার আন্দাজ। আকাশ সিন্দুকের ডান দিকে বানানো একটি ছোট উঁচু জায়গার ওপর আঙুল রাখল। সেখানে কোনো বোতাম ছিল না, শুধু সামান্য একটু পার্থক্য। সে সেখানে হালকা চাপ দিল, তারপর ছেড়ে দিল। কিছুই হলো না। সে আবার চেষ্টা করল। এবার চাপটা একটু বদলে দিয়ে নিচের কোণে একই কাজ করল। ভিড় এবার বিরক্ত হতে লাগল। একজন রিপোর্টার বলল, মনে হয় শো শেষ হয়ে গেছে। কিন্তু তখনই আকাশ থেমে গেল। সে মাথাটা একটু তেড়া করল, যেন কোনো হালকা আওয়াজ ধরার চেষ্টা করছে। তারপর সে 2 হাত সিন্দুকের ওপর রাখল, একটা ওপরে, একটা নিচে। ধীরে ধীরে চাপ বাড়ালো। ক্লিক, খুব হালকা আওয়াজ, এতই হালকা যে অর্ধেক মানুষ শুনতেই পেল না। কিন্তু আকাশের মুখে একটা হালকা হাসি ফুটে উঠল। বিমল চৌধুরী সোজা হয়ে দাঁড়ালেন। এই আওয়াজটা, তিনি মনে মনে বললেন। আকাশ চোখ মেলল। এখনও সিন্দুক খোলেনি, কিন্তু ভেতরের কিছু একটা জেগে উঠেছে। আর এটা তো ছিল কেবল শুরু। ক্লিকের সেই শব্দটা ছোট হলেও তার প্রভাব ছিল অনেক বড়। বিমল চৌধুরীর চোখ এবার সিন্দুক থেকে সরছিল না। যারা এতক্ষণ হাসছিল তারাও চুপ হয়ে গেল। হলে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো, যেন কেউ বাতাস থামিয়ে দিয়েছে। আকাশ হাত সরিয়ে নিল না। সে জানত এই তালা এক ঝটকায় খোলার মতো নয়। এটি সেই সব তালার মতো যা গায়ের শক্তি নয়, ধৈর্য চেনে। সে আবার সিন্দুকটিতে টোকা দিল, এবার অন্য জায়গায়। ধক ধক। একদিক থেকে আওয়াজ ভারী আসছিল, অন্যদিকে ফাঁপা। ওর কপালে ঘামের হালকা ফোঁটা দেখা দিল। পোশাক পুরনো ছিল, কিন্তু ওর প্রতিটি নড়াচড়া ছিল নিখুঁত, যেন সে কোনো আন্দাজ লাগাচ্ছে না, বরং কোনো স্মৃতি অনুসরণ করছে। ভিড়ের মধ্যে থেকে একজন ইঞ্জিনিয়ার বিড়বিড় করল, এই ছেলেটা প্রেসার পয়েন্ট খুঁজছে। আকাশ সিন্দুকের নিচে ঝুঁকিয়ে দেখল। সেখানে কোনো তালা ছিল না, কোনো লেভার ছিল না, কিন্তু ধাতুর গঠন একটু অন্যরকম ছিল। সে আঙুল দিয়ে সেখানে হালকাভাবে ঘুরিয়ে চাপ দিল। কিছু হলো না। সে একটা দীর্ঘশ্বাস ছাড়ল, তারপর আমার চেষ্টা করল। এবার আগের চেয়ে একটু ধীরে। ভেতর থেকে আবার সেই আওয়াজ এলো। গুড। এবার এই আওয়াজ পরিষ্কার ছিল। বিমল চৌধুরী অজান্তেই কিছুটা এগিয়ে এলেন। দাঁড়াও, তিনি বললেন, কোনো মেশিন লাগবে কিনা বলো। আকাশ না ঘুরেই বলল, না চৌধুরী সাহেব, মেশিন সব গোলমাল করে দেয়। এই সিন্দুক সোজা হাতের সাথে কথা বলে। অনেক মানুষ চমকে গেল। হাতের সাথে কথা বলে? আকাশ সিন্দুকের সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করল। সে 2 হাতের তালু সিন্দুকের উপর রাখল, যেন কোনো ডাক্তার রোগীর হৃদস্পন্দন শুনছে। কয়েক সেকেন্ড সে একদম স্থির থাকল। তারপর সে বাঁ হাত দিয়ে ওপরের অংশে চাপ দিল আর ডান হাত দিয়ে নিচের দিকে হালকা স্লাইড করল। ক্লিক। তারপর আরও একটা ক্লিক। এবার আওয়াজগুলো স্পষ্ট ছিল। হলের ক্যামেরাগুলো আবার চালু হয়ে গেল। রিপোর্টাররা ফিসফিস করতে লাগল, কিছু একটা হচ্ছে, এই বাচ্চাটা সত্যি কিছু একটা করছে। আকাশের মাথায় ওর বাবার কণ্ঠস্বর বাজছিল, সব তালা তাড়াতাড়ি খোলে না বাবা, আগে তাকে বুঝতে হয়। সে সিন্দুকের কিনারায় একটা অতি ক্ষুদ্র নিশানার উপর আঙুল রাখল। এই নিশানাটা মরচে মনে হচ্ছিল, কিন্তু আসলে ওটা ইচ্ছে করেই বানানো হয়েছিল। সে সেখানে চাপ দিল, ধীরে, একটানা। হঠাৎ সিন্দুকের ভেতর থেকে ভারী কিছু সরার আওয়াজ এলো। গুড় গুড় ধড়। ভিড়ের মধ্যে কেউ একজন জোরে শ্বাস নিল। আরে! আকাশ হাত সরিয়ে নিল। সে জানত এখনই সব নয়। যদি সে তাড়াহুড়ো করত তবে সব আবার লক হয়ে যেত। সে 1 কদম পিছিয়ে এলো, গভীর শ্বাস নিল, তারপর আবার এগোলো। এবার সিন্দুকটি শুধু লোহার বাক্স ছিল না, ওটা জেগে উঠেছিল এবং প্রথমবার মনে হচ্ছিল ওটা খোলার জন্য প্রস্তুত। আকাশ 1 কদম পিছিয়ে আসতেই অনেকের মনে হলো সে হার মেনে নিয়েছে। ভিড়ে আবার গুঞ্জন শুরু হলো। ব্যাস, এই পর্যন্তই, এবার ক্লান্ত হয়ে গেছে। দেখেছ তো কি বলেছিলাম? কিন্তু বিমল চৌধুরী এবার কাউকে কিছু বলতে দিলেন না। তার চোখ সিন্দুকের দিকে স্থির ছিল। তিনি পরিষ্কার দেখেছিলেন সিন্দুকের ভেতরে কিছু একটা নড়েছে। ওটা কোনো ভ্রম ছিল না। আকাশ নিজের 2 হাতের তালু ঘষল।
হাতে ঘাম থাকলেও হাত কাঁপছিল না। সে মাথা তুলে সিন্দুকটাকে দেখল। এখন সে ওটাকে বাইরে থেকে দেখছিল না, সে ওটার ভেতরের ছবি নিজের মাথায় তৈরি করে ফেলেছিল। সে ধীর গলায় বলল, চৌধুরী সাহেব, যদি আমি ভুল হই তবে এই সিন্দুক আবার আগের মতো বন্ধ হয়ে যাবে, তারপর কেউ আর এটাকে খুলতে পারবে না। হলে দাঁড়িয়ে থাকা কিছু মানুষ চমকে গেল। এ কি বলছে? এ তো অনেক বড় ঝুঁকি। বিমল চৌধুরী দাঁত দিয়ে ঠোঁট কামড়ালেন। 3 বছরের ব্যর্থতা, কোটি কোটি টাকা খরচ, আর এখন এই বাচ্চা। কিছু মুহূর্ত তিনি চুপ থাকলেন, তারপর বললেন, যা করার কর, এখন আর পিছিয়ে যাওয়ার মানে নেই। আকাশ মাথা নাড়ল। সে সিন্দুকের বাঁদিকে নিচে বসে কান পাতল। এবার সে টোকা দিল না, শুধু শুনল। পুরো হল খামোশ ছিল, এতটাই যে কারো ঢোক গেলার সদ্যও যেন জোরে শোনা যাচ্ছিল। আকাশ ভেতর থেকে ধাতুর এক হালকা কম্পন অনুভব করল। এটি সেই কম্পন যা সে ভাঙাড়ি থেকে পাওয়া পুরনো সিন্দুকগুলোতে অনুভব করত। তফাৎ শুধু এটাই ছিল যে এই সিন্দুকটি বহুগুণ বেশি জটিল ছিল। সে ডান হাতের 2 আঙুল একসঙ্গে ওপরের কোণে রাখল, বাঁ হাতের তালু নিচের অংশে। ধীরে ধীরে চাপ বাড়ালো, তারপর হঠাৎ 2 হাতের চাপ একসাথে ছেড়ে দিল। ক্ল্যাক! এবার আওয়াজটা স্পষ্ট আর জোরে ছিল। ভিড়ের মধ্যে কেউ একজন চিৎকার করে বলল, আরে এটা তো সত্যি সত্যি খুলছে। আকাশ সময় নষ্ট করল না। সে তৎক্ষণাৎ সিন্দুকের মাঝখানের অংশে হাত রাখল এবং হালকাভাবে একটু ঘোরালো। এই ঘোরানোটা এতটাই ছোট ছিল যে ক্যামেরাও ঠিকমতো ধরতে পারল না, কিন্তু এর ফল ছিল বিশাল। সিন্দুকের ভেতর যেমন কিছু একটা সেট হয়ে গেল। এবার আওয়াজগুলো এলোমেলো ছিল না, ক্রমান্বয়ে ছিল। গুড়, ক্লিক, ধক। বিমল চৌধুরীর মুখ ফ্যাকাশে হতে লাগল। তিনি জীবনে অনেক কিছু দেখেছিলেন, কিন্তু এই প্রথমবার ওনার সন্দেহ ভয়ে বদলে যাচ্ছিল। আকাশের মাথায় একটাই কথা ঘুরছিল, তাড়াহুড়ো নয়। যদি তাড়াহুড়ো করি তবে সব শেষ। সে শেষবারের মতো সিন্দুকের সামনে দাঁড়িয়ে 2 হাত রাখল, চোখ বন্ধ করল, শ্বাস আটকে দিল, আর খুব আলতো করে, যেন কোনো ঘুমন্ত বাচ্চাকে জাগাচ্ছে, সে চাপ দিল। হঠাৎ সিন্দুকের ওপরের অংশ 1 ইঞ্চি বাইরের দিকে সরে এলো। পুরো হল স্তম্ভিত হয়ে গেল। এটা এখনও পুরোপুরি খোলেনি, কিন্তু এখন আর কেউ হাসছিল না, এখন কেউ সন্দেহ করছিল না। এখন সবাই জেনে গিয়েছিল এই ছেলেটা খালি হাতে আসেনি। সিন্দুকের ওপরের অংশ 1 ইঞ্চি বাইরে সরতেই যেমন সময় থমকে গেল। কেউ চিৎকার করল না, কোনো হাততালি পড়ল না, সবাই শুধু তাকিয়ে রইল। আকাশ হাত ওখানেই রেখেছিল। সে ধাক্কা দেয়নি। সে জানত এই সেই মুহূর্ত যেখানে বেশিরভাগ মানুষ ভুল করে বসে। অধৈর্য হওয়া, বেশি জোরে ধাক্কা দেওয়া, আর অমনি তালা নিজেকে আবার বন্ধ করে নেয়। সে নিজের মনে খুব ধীর গলায় বলল, এখন শুধু সঠিক ক্রম। তার চোখ সিন্দুকের ভেতরে উঁকি দেওয়ার চেষ্টা করছিল না। সে বাইরের সংকেতগুলো পড়ছিল, হালকা কাত হওয়া, দরজার ওজন, ধাতব নিঃশ্বাস। সে বাঁ হাত দিয়ে ওপরের অংশটিকে স্থির রাখল, আর ডান হাত দিয়ে নিচের দিকে খুব হালকা চাপ দিল। গুড়! এবার আওয়াজটা ভারী ছিল, এমন আওয়াজ যা হুজু তখনই আসে যখন ভেতরে বড় কিছু নিজের জায়গা ছাড়ছে। বিমল চৌধুরী অজান্তেই 2 কদম এগিয়ে এলেন। ওনার গলা শুকিয়ে এসেছিল। খুলছে। ওনার মুখ দিয়ে নিজের অজান্তেই বেরিয়ে গেল। আকাশ শেষবারের মতো নিচের দিকে আঙুল ঘোরালো, শুধু আধখানা বৃত্ত, তার বেশি নয়। ক্ল্যাক! এবারকার শব্দটা কোনো সন্দেহর জায়গা রাখল না। সিন্দুকের দরজাটি নিজে থেকেই সামনের দিকে হেলে পড়ল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর ভারী লোহার দরজাটি পুরোপুরি খুলে গেল। পুরো হল যেন ফেটে পড়ল চিৎকারে। খুলে গেছে! আরে এটা তো খুলে গেছে! এই বাচ্চাটা করে দেখালো। ক্যামেরাগুলো ঝলকাতে লাগলো, মানুষজন এগিয়ে আসতে লাগলো, কিন্তু গার্ডরা সাথে সাথে তাদের আটকে দিল। বিমল চৌধুরী নিজে সিন্দুকের সামনে পৌঁছালেন। ওনার হাত কাঁপছিল। সিন্দুকের ভেতরের দৃশ্য কেউ কল্পনাও করতে পারেনি। ভেতরে সোনার বিস্কুট ছিল, হিরে ভরা কাঠের বাক্স ছিল, পুরনো আমলের মুদ্রার থলি, আর নিচে মখমলের কাপড়ে জড়ানো মোটা মোটা গয়না। কোটি কোটি নয়, কয়েক ডজন কোটি টাকার সম্পদ। হলে কারো মুখে কথা ফুটছিল না, কেউ বিশ্বাস করতে না পেরে মাথা নাড়ছিল, কারো কারো চোখ লোভে চকচক করছিল। বিমল চৌধুরী ধীরে ধীরে একটি সোনার ইট তুললেন। ওজন আসল ছিল, চকমকানিও আসল ছিল। তিনি আকাশের দিকে তাকালেন, সেই ছেঁড়া জামা, সেই শান্ত চোখ। তুই? ওনার গলা ভারী হয়ে এলো। তুই কে রে বাবা? আকাশ মাথা নিচু করল। আকাশ, শঙ্কর কবাডির ছেলে। চৌধুরী সাহেব কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর পকেট থেকে রুমাল বের করে কপাল মুছলেন এবং গভীর শ্বাস নিলেন। আমি বলেছিলাম, তিনি সবার সামনে বললেন, যদি তুই সিন্দুক খুলে দিস তবে আমি তোকে 10 কোটি টাকা দেব।
হলে আবার হইচই শুরু হয়ে গেল। সত্যিই কি দেবে? এখন দেখো কি হয়। বিমল চৌধুরী হাত তুলে সবাইকে চুপ করালেন। তিনি নিজের ম্যানেজারের দিকে তাকালেন। এক্ষুনি এখানে সবার সামনে। আকাশের বাবা শঙ্কর ভিড়ের পেছনে দাঁড়িয়েছিলেন। এখনও পর্যন্ত তিনি কিছুই বুঝতে পারছিলেন না। ওনার পায়ের তলা থেকে যেমন মাটি সরে গিয়েছিল। কিন্তু আকাশের নজর সিন্দুকের দিকে ছিল না। ওর নজর ছিল সেই দরজার ওপর, যা আজ শুধু লোহার তালা নয়, ওর ভাগ্যের তালাও খুলে দিয়েছিল। আর এই কাহিনী এখনও শেষ হয়নি। হলের শোরগোল এবার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। কেউ ফোনে কথা বলছিল, কেউ ভিডিও লাইভ করে দিয়েছিল। খাজানা পাওয়া গেছে, এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়তে লাগলো। বিমল চৌধুরী নিজের পার্সোনাল ম্যানেজারকে ইশারা করলেন, লিগ্যাল টিম ডাকো, অ্যাকাউন্টস রেডি রাখো। ম্যানেজার হন্তদন্ত হয়ে ফোন করতে লাগলো। আকাশ এখনও ওখানেই দাঁড়িয়েছিল। ওর মুখে না ছিল লালচ, না ছিল জয়ের আনন্দ। যেন সে কোনো সওদা নয়, শুধু নিজের কাজ শেষ করেছে। বিমল চৌধুরী ওর কাছে এলেন। প্রথমবার ওনার গলায় রুক্ষতা ছিল না। তুই জানিস 10 কোটি টাকা কি জিনিস? আকাশ মাথা নাড়ল। এত টাকা যা আমার বাবা সারা জীবন কাবাডি কুড়িয়েও কামাতে পারবেন না। ভিড়ের মধ্যে কিছু মানুষ অস্বস্তি বোধ করল। এই বাচ্চাটা একদম সোজাসুজি কথা বলছিল। সাহেব কয়েক মুহূর্ত ওর দিকে তাকিয়ে থেকে বললেন, তা সত্ত্বেও তোর ভয় লাগছে না? আকাশ উত্তর দিল, ভয় তখন লাগে যখন তালা বোঝা যায় না। চৌধুরী সাহেব হালকা করে হাসলেন। হয়তো এই প্রথম কেউ ওনাকে এমন উত্তর দিল। ঠিক তখনই আকাশের বাবা শঙ্কর সামনে এলেন। পরনের কাপড় আরও বেশি পুরনো, চোখে মুখে ঘাবড়ানি। চৌধুরী সাহেব, ওনার গলা কাঁপছিল, ছেলেটা বাচ্চা মানুষ, যদি কোনো ভুল হয়ে থাকে তবে। বিমল চৌধুরী ওনাকে থামিয়ে দিলেন। ভুল? এ আমার 3 বছরের মাথা ব্যথা শেষ করে দিয়েছে। ঠিক সেই সময়ে লিগ্যাল টিম পৌঁছে গেল। কাগজ খোলা হলো। ক্যামেরার সামনে সব কিছু পরিষ্কারভাবে হচ্ছিল। চৌধুরী সাহেব উঁচু গলায় বললেন, সবাই শুনে নিন, আমি কথা দিয়েছিলাম আর বিমল চৌধুরী নিজের কথা ভাঙে না। একটি কাগজ এগিয়ে দেওয়া হলো। আকাশের নাম জিজ্ঞেস করা হলো, বয়স লেখা হলো, অভিভাবক হিসাবে বাবার নাম। আকাশের হাতে কলম দেওয়া হলো। সে আগে কখনো এত কাগজ দেখেনি, কিন্তু সে কোনো দ্বিধা ছাড়াই সই করে দিল। ভিড়ের মধ্যে কেউ একজন বলল, এবার এই ছেলেটা বদলে যাবে। আকাশ কথাটা শুনে নিল। সে মাথা তুলে বলল, আমি বদলাবো না, পরিস্থিতি বদলাবে। বিমল চৌধুরী চেক এগিয়ে দিলেন, 10 কোটি টাকা। শঙ্করের হাত কাঁপতে লাগল। তিনি প্রায় বসে পড়তে যাচ্ছিলেন, কিন্তু আকাশ ওনাকে ধরে ফেলল। চৌধুরী সাহেব চেকটা আকাশকে নয়, ওর বাবাকে দিলেন। এটা সামলে রাখুন, ছেলেটা বুদ্ধিমান, কিন্তু দুনিয়াটা নয়। সেই মুহূর্তে আকাশ প্রথমবার সিন্দুক থেকে চোখ সরিয়ে মানুষের দিকে তাকালো। সেই সব মানুষ যারা কিছুক্ষণ আগে হাসছিল, এবার আর কেউ হাসছে না। কিন্তু কাহিনী এখানেই শেষ হওয়ার কথা ছিল না, কারণ যে তালা 10 কোটি টাকা পাইয়ে দিয়েছে, তার পেছনের গল্প এবার বাইরে আসতে যাচ্ছিল, এবং অনেক মানুষের এই ব্যাপারটা পছন্দ হওয়ার কথা ছিল না। চেক হাতে পেলেই মামলা মিটে গেল না। আসলে ওখান থেকেই আসল গোলমাল শুরু হলো। বিমল চৌধুরীর লিগ্যাল টিম যখন কাগজ গোছাচ্ছিল, তখনই হলের এক কোণ থেকে এক কঠোর আওয়াজ এলো, 1 মিনিট, এটা এত সহজ নয়। সবার নজর ঘুরে গেল। সেই ব্যক্তি ধূসর রঙের স্যুট পরেছিলেন, মুখে এক ধরনের সরকারি গাম্ভীর্য। ওনার সাথে আরও 2 জন লোক ছিলেন, যাদের গলায় পরিচয়পত্র ঝুলছিল। আমি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে আসছি, তিনি বললেন। আর এই খাজানা ব্যক্তিগত নয়, তদন্তের বিষয়। হলে আবার নিস্তব্ধতা ছেয়ে গেল। বিমল চৌধুরীর মুখ শক্ত হয়ে গেল। এই সিন্দুক আমার গুদাম থেকে বেরিয়েছে। অফিসার ফাইল খুললেন। সিন্দুক আপনার হতে পারে, কিন্তু এর ভেতরের খাজানা, এটা কোথা থেকে এসেছে তা এখনও ঠিক হওয়া বাকি। আকাশ এইসব কিছু চুপচাপ শুনছিল। ও আইনের ভাষা জানত না, কিন্তু এটুকু বুঝতে পারছিল যে ব্যাপারটা জটিল হতে চলেছে। একজন অফিসারের নজর আকাশের ওপর পড়ল। আর এই ছেলেটা, ওই সিন্দুক খোলা শিখল কোত্থেকে? প্রশ্নটা সরাসরি আর বিপজ্জনকও ছিল। ভিড়ে ফিসফিসানি শুরু হলো। কোথাও চুরি চামারি তো নয়, এত ছোট আর এত হুনর? শঙ্কর ঘাবড়ে গেলেন। সাহেব, আমার ছেলেটা সোজা সরল, ও কোনো ভুল কাজ করেনি। আকাশ এগিয়ে এলো। আমি সিন্দুক চুরি করিনি, আমি শুধু ওটা খুলেছি। কিভাবে? অফিসার জিজ্ঞেস করলেন। আকাশ এক মুহূর্ত ভাবল, তারপর বলল, আমার বাবা ভাঙাড়ি কুড়ন, পুরনো তালা, সিন্দুক, বাক্স, আমি সেগুলো খুলতাম।
কিছু তালা গায়ের জোরে নয়, সঠিক জায়গায় স্পর্শ করলে খোলে। এটাও সেরকমই ছিল। একজন সিনিয়র অফিসার যিনি এতক্ষণ চুপ ছিলেন, তিনি সিন্দুকটিকে মন দিয়ে দেখলেন। এই লক সিস্টেম ইন্ডাস্ট্রিয়াল নয়, এটা হাতে বানানো, অনেক পুরনো। তিনি আকাশের দিকে তাকালেন। তুই কোনো মেশিন ব্যবহার করিসনি, এই কথাটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বিমল চৌধুরী সাথে সাথে বললেন, যে তদন্ত করার আছে করুন, কিন্তু আমার ওয়াদা। অফিসার হাত তুললেন। ওয়াদা থাকবে, কিন্তু এই ছেলেটাকে আমরা অবহেলা করতে পারি না। আকাশের প্রথমবার হালকা ভয় লাগল। তালা খোলা সহজ ছিল, সিস্টেম বোঝা নয়। কিন্তু তখনই সেই সিনিয়র অফিসার এগিয়ে এলেন এবং বললেন, ভয় পাস না, তোর উপর কোনো অভিযোগ নেই, বরং আমাদের তোর প্রয়োজন হতে পারে। কি জন্য? আকাশ জিজ্ঞেস করল। অফিসার সিন্দুকের ভেতরে রাখা একটি বিশেষ কাঠের পেটির দিকে ইশারা করলেন। দেশে আরও এমন সিন্দুক আছে যা বন্ধ, রহস্যময় এবং হয়তো বিপজ্জনকও। আকাশ বুঝে গেল, এটা শুধু টাকার কাহিনী ছিল না, এটা ছিল হুনারের কাহিনী। আর এখন ওর দক্ষতা সবার সামনে চলে এসেছে। কয়েক সপ্তাহ পর আকাশ এখন আর বস্তিতে থাকত না, কিন্তু সে কোনো বিলাসবহুল বাংলোতেও যায়নি। সরকার ওর বাবাকে সম্মানের সাথে একটি বাড়ি দিল। আকাশকে একটি টেকনিক্যাল ইনস্টিটিউটে ভর্তি করা হলো। সেখানে বই ছিল, মেশিন ছিল, কিন্তু সবচেয়ে বড় জিনিস ছিল সম্মান। বিমল চৌধুরী ওনার 10 কোটির প্রতিশ্রুতি পূরণ করেছিলেন, পুরোটা আইনত, সবার সামনে। আকাশ সেখান থেকে অর্ধেক টাকা ওর বাবাকে দিয়ে দিল। আপনি আমাকে ভাঙাড়ির মাঝখানে সুযোগ দিয়েছিলেন, সে বলল, এবার আপনার বিশ্রাম নেওয়ার পালা। বাকি টাকা দিয়ে সে একটা ছোট ওয়ার্কশপ বানালো, নাম রাখল আকাশ লক স্টুডিও। সেখানে সে বাচ্চাদের শেখাতো তালা খোলা নয়, ভাবনা। একটি ইন্টারভিউতে কেউ ওকে জিজ্ঞেস করেছিল, এত কম বয়সে কোটিপতি হয়ে গেলে কেমন লাগছে? আকাশ খুব সাধারণ উত্তর দিল, আমি কোটিপতি হইনি, আমি শুধু সেদিন দেখা গিয়েছিলাম। সেই দিনের পর থেকে মানুষ যখন কোনো বন্ধ সিন্দুকের সামনে দাঁড়ায়, তখন তারা মেশিনের কথা মনে করে না, তারা মনে করে সেই ছেঁড়া জামা পরা ছেলেটির কথা, যে প্রমাণ করেছিল যে সব তালা চাবি দিয়ে আর সব ভাগ্য সুপারিশ দিয়ে খোলে না। কিছু তালা দক্ষতা দাবি করে, আর কিছু দুনিয়াকে শুধু একটি সুযোগ। যদি আপনাদের এই কাহিনী পছন্দ হয়ে থাকে তবে লাইক অবশ্যই করবেন। এমন সব শক্তিশালী আর মন ছুঁয়ে যাওয়া গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই কাহিনীটি বন্ধুদের সাথে শেয়ার করুন। কমেন্টে আপনার শহরের নাম অবশ্যই লিখবেন, যাতে আমরা জানতে পারি যে আমাদের গল্পগুলো দেশের কোন কোন কোণায় পৌঁছচ্ছে।